নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বড়দিদি। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাব। আজ প্রথম পর্ব। বড়দিদি উপন্যাসটি অমর কথাশিল্পীর বাল্য রচনা। ভাগলপুরে মাতুলালয়ে থাকাকালীন এটি রচনা করেন। বন্ধু সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায়ের মাধ্যমে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন রেঙ্গুনির বাসিন্দা। ভারতী পত্রিকায় প্রকাশের কয়েক বছর পরেই 1913 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে বই আকারে বড়দিদি প্রকাশিত হয়। বড়দিদি পুস্তকাকারে প্রকাশিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম লেখা। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি বড়দিদি। এ পৃথিবীতে এক সম্প্রদায়ের লোক আছে, তাহারা যেন খড়ের আগুন, দপ করিয়া জ্বলিয়া উঠিতেও পারে, আবার খপ করিয়া নিবিয়া যাইতেও পারে। তাহাদের পিছনে সদা সর্বদা একজন লোক থাকা প্রয়োজন, সে যেন আবশ্যক অনুসারে খড় যোগাইয়া দেয়। গৃহস্থ কন্যারা মাটির দ্বীপ সাজাইবার সময় যেমন তৈল ও সলিতা দেয়, তেমনি তাহার গায়ে একটি কাঠি দিয়া দেয়। প্রদীপের শিখা যখন কমিয়া আসিতে থাকে, এই ক্ষুদ্র কাঠিটিরই তখন বড় প্রয়োজন, উস্কাইয়া দিতে হয়। এটি না হইলে তৈল এবং সলিতা সত্ত্বেও প্রদীপের জ্বলা চলে না। সুরেন্দ্রনাথের প্রকৃতিও কতকটা এইরূপ। বল, বুদ্ধি, ভরসা তাহার সব আছে, তবু সে একা কোনো কাজ সম্পূর্ণ করিতে পারে না। খানিকটা কাজ যেমন সে উৎসাহের সহিত করিতে পারে, বাকিটুকু সে তেমন নীরব আলস্য ভরে ছাড়িয়ে দিয়ে চুপ করিয়া থাকিতে পারে। তখনই একজন লোকের প্রয়োজন যে উস্কাইয়া দিবে। সুরেন্দ্রের পিতা সুদূর পশ্চিমাঞ্চলে ওকালতি করিতেন। এই বাংলাদেশের সহিত তাহার বেশি কিছু সম্বন্ধ ছিল না। এইখানে সুরেন্দ্র তাহার 20 বৎসর বয়সে MA পাশ করে, কতকটা তাহার নিজের গুণে, কতকটা বিমাতার গুণে। এই বিমাতাটি এমন অধ্যবসায়ের সহিত তাহার পিছনে লাগিয়ে থাকিতেন যে সে অনেক সময় বুঝিতে পারিত না যে তাহার নিজের স্বাধীন সত্তা কিছু আছে কিনা। সুরেন্দ্র বলিয়া কোনো স্বতন্ত্র জীব এ জগতে বাস করে, না এই বিমাতার ইচ্ছাই একটি মানুষের আকার ধারণ করিয়া কাজকর্ম, শোয়া বসা, পড়াশোনা, পাস প্রভৃতি সারিয়া লয়। এই বিমাতাটি নিজের সন্তানের প্রতি কতকটা উদাসীন হইল, সুরেন্দ্রের হেফাজতের সীমা ছিল না। থুতু ফেলাটি পর্যন্ত তাহার দৃষ্টি অতিক্রম করিত না। এই কর্তব্য পরায়ণা স্ত্রীলোকটির শাসনে থাকিয়া সুরেন্দ্র নামের লেখাপড়া শিখিল, কিন্তু আত্মনির্ভরতা শিখিল না। নিজের উপর তাহার বিশ্বাস ছিল না। কোনো কর্মই যে তাহার দ্বারা সর্বাঙ্গ সুন্দর এবং সম্পূর্ণ হইতে পারে, ইহা সে বুঝিত না। কখন যে তাহার কি প্রয়োজন হইবে এবং কখন তাহাকে কি করিতে হইবে, সেজন্য সে সম্পূর্ণরূপে আরেকজনের উপর নির্ভর করিত। ঘুম পাইতেছে কি ক্ষুধা বোধ হইতেছে, অনেক সময় এটাও সে নিশ্চিত ঠাওর করিতে পারিত না। জ্ঞান হওয়া অবধি তাহাকে বিমাতার উপর ভর করিয়া এই 15 বর্ষ কাটাইতে হইয়াছে। সুতরাং বিমাতাকে তাহার জন্য অনেক কাজ করিতে হয়। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা তিরস্কার, অনুযোগ, লাঞ্ছনা, তাড়না, মুখ বিকৃতি এতদ্ভিন্ন পরীক্ষার বৎসর। পূর্ব হইতেই তাহাকে সমস্ত রাত্রি সজাগ রাখিবার জন্য তাহার নিজের নিদ্রাসুখ বিসর্জন দিতে হইত। আহা, সপত্নী পুত্রের জন্য কে কবে এত করিয়া থাকে? পাড়া প্রতিবেশীরা এক মুখে রায়গৃহিণীর সুখ্যাতি না করিয়া উঠিতে পারে না। সুরেন্দ্রের উপর তাহার আন্তরিক যত্নের এতটুকু ত্রুটি ছিল না।
তিরস্কার লাঞ্ছনার পর মুহূর্তে যদি তাহার চোখ মুখ ছলছল করিত, রায়গৃহিণী সেটি জ্বরের পূর্বলক্ষণ নিশ্চিত বুঝিয়া 3 দিনের জন্য তাহার সাগু ব্যবস্থা করিয়া দিতেন। মানসিক উন্নতি এবং শিক্ষাকল্পে তাহার আরও তীক্ষ্ণ দৃষ্টি ছিল। সুরেন্দ্রের অঙ্গে পরিষ্কার কিংবা আধুনিক রুচি অনুমোদিত বস্ত্রাদি দেখিলেই তাহার শখ এবং বাবুয়ানা করিবার গুপ্ত ইচ্ছা তাহার চক্ষে স্পষ্ট ধরা পড়িয়া যাইত, এবং সেই মুহূর্তেই 2-3 সপ্তাহের জন্য সুরেন্দ্রের বস্ত্রাদি রজক ভবনে যাওয়া নিষিদ্ধ হইত। এমনিভাবে সুরেন্দ্রের দিন কাটিতেছিল। এমনি সস্নেহ সতর্কতার মাঝে তাহার কখনো কখনো মনে হইত এ জীবনটা বাঁচিবার মতো নহে। কখনো বা সে মনে মনে ভাবিত বুঝি এমনি করিয়াই সকলের জীবনের প্রভাতটা অতিবাহিত হয়। কিন্তু এক একদিন আশপাশের লোকগুলা গায়ে পড়িয়া তাহার মাথায় বিভিন্ন ধারণা গুঁজিয়ে দিয়ে যাইত। একদিন তাহাই হইল। একজন বন্ধু তাহাকে পরামর্শ দিল যে তাহার মতো বুদ্ধিমান ছেলে বিলাত যাইতে পারিলে ভবিষ্যতে অনেক উন্নতির আশা আছে। স্বদেশে ফিরিয়া আসিয়া সে অনেকের উপকার করিতে পারে। কথাটা সুরেন্দ্রের মন্দ লাগিল না। বনের পাখির চেয়ে পিঞ্জরের পাখিটাই বেশি ছটপট করে। সুরেন্দ্র কল্পনার চক্ষে যেন একটু মুক্ত বায়ু, একটু স্বাধীনতার আলোক দেখিতে পাইতেছিল। তাই তাহার পরাধীন প্রাণটা উন্মত্তের মতো পিঞ্জরের চতুর্দিকে ছটপট করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। সে পিতাকে আসিয়া নিবেদন করিল যে তাহার বিলাত যাইবার উপায় করিয়া দিতে হইবে। তাহাতে যে সকল উন্নতির আশা ছিল তাহাও সে কহিল। পিতা কহিলেন, ভাবিয়া দেখিব। কিন্তু গৃহিণীর ইচ্ছা একেবারে প্রতিকূল। তিনি পিতা পুত্রের মাঝখানে ঝড়ের মতো আসিয়া পড়িয়া এমনি অট্টহাসি হাসিলেন যে 2 জনেই স্তম্ভিত হইয়া গেল। গৃহিণী কহিলেন, তবে আমাকেও বিলাত পাঠাইয়া দাও, না হইলে সুরকে সামলাইবে কে? যে জানে না কখন কি খাইতে হয়, কখন কি পরিতে হয়, তাকে একলা বিলাত পাঠাইতেছ? বাড়ির ঘোড়াটাকে সেখানে পাঠানো যাক, ওকে পাঠানো তাই। ঘোড়া গরুতে বুঝিতে পারে যে তাহার ক্ষুধা পাইয়াছে কি ঘুম পাইয়াছে। তোমার শুরু তাও পারে না। তারপর আবার হাসি। হাসির আধিক্য দর্শনে রায়মহাশয় বিষম লজ্জিত হইয়া পড়িলেন। সুরেন্দ্রনাথ মনে করিল যে এরূপ অকাট্য যুক্তির বিপক্ষে কোনরূপ প্রতিবাদ করা যায় না। বিলাত যাইবার আশা সে ত্যাগ করিল। তাহার বন্ধু একথা শুনিয়া বিশেষ দুঃখিত হইল, কিন্তু বিলাত যাইবার আর কোনো উপায় আছে কিনা তাহাও সে বলিয়া দিতে পারিল না। কিন্তু অবশেষে কহিল যে এরূপ পরাধীনভাবে থাকার চেয়ে ভিক্ষা করিয়া খাওয়া শ্রেয়, এবং ইহাও নিশ্চয় যে এরূপ সম্মানের সহিত যে MA পাশ করিতে পারে উদরান্নের জন্য তাহাকে লালায়িত হইতে হয় না। সুরেন্দ্র বাটি আসিয়া একথা ভাবিতে বসিল। যত ভাবিল তত সে দেখিতে পাইল যে বন্ধু ঠিক বলিয়াছে। ভিক্ষা করিয়া খাওয়াই ভালো। সবাই কিন্তু বিলাত যাইতে পারে না, কিন্তু এমন জীবিত ও মৃতের মাঝামাঝি হইয়াও সকলকে দিন কাটাইতে হয় না। একদিন গভীর রাত্রে সে স্টেশনে আসিয়া কলিকাতার টিকিট কিনিয়া গাড়িতে বসিল এবং ডাক যোগে পিতাকে পত্র লিখিয়া দিল যে কিছুদিনের জন্য সে বাড়ি পরিত্যাগ করিতেছে। অনর্থক অনুসন্ধান করিয়া বিশেষ লাভ হইবে না, এবং সন্ধান পাইলেও যে সে বাটিতে ফিরিয়া আসিবে এরূপ সম্ভাবনাও নাই। রায়মহাশয় গৃহিণীকে এ পত্র দেখাইলেন। তিনি বলিলেন, সুরু এখন মানুষ হইয়াছে, বিদ্যা শিখিয়াছে, পাখা বাহির হইয়াছে, এখন উড়িয়া পলাইবে না তো কখন পলাইবে? তথাপি তিনি অনুসন্ধান করিলেন। কলিকাতায় যাহারা পরিচিত ছিল তাহাদিগকে পত্র দিলেন, কিন্তু কোনো উপায় হইল না।
সুরেন্দ্রের কোনো সন্ধান পাওয়া গেল না। কলিকাতার জনকোলাহলপূর্ণ রাজপথে পড়িয়া সুরেন্দ্রনাথ প্রমাদ গণিল, এখানে তিরস্কার করিবারও কেহ নাই, দিবানিশি শাসনে রাখিতেও কেহ চাহে না, মুখ শুকাইলে কেহ ফিরিয়াও দেখে না, মুখ ভারী হইলেও কেহ লক্ষ্য করে না। এখানে নিজেকে নিজে দেখিতে হয়। এখানে ভিক্ষাও জোটে, করুণারও স্থান আছে, আশ্রয়ও মিলে, কিন্তু আপনার চেষ্টা চাই। স্বেচ্ছায় কেহই তোমার মাঝে ঝাঁপাইয়া পড়িবে না। খাইবার চেষ্টা যে আপনাকে করিতে হয়, আশ্রয়ের স্থানটুকু যে নিজেকে খুঁজিয়া লইতে হয়, কিংবা নিদ্রা এবং ক্ষুধার মাঝে যে একটু প্রভেদ আছে, এইখানে আসিয়া সে এইবার প্রথম শিক্ষা করিল। কতদিন হইল বাড়ি ছাড়িয়াছে, রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়াইয়া শরীরটাও নিতান্ত ক্লান্ত হইয়া আসিয়াছে, অর্থ ফুরাইয়া আসিতেছে, বস্ত্রাদি মলিন এবং জীর্ণ হইতে চলিল। রাত্রে শুইয়া থাকিবার স্থানটুকুরও কোনো ঠিকানা নাই। সুরেন্দ্রের চক্ষে জল আসিল। বাটিতে পত্র লিখিতেও ইচ্ছা হয় না, বড় লজ্জা করে, এবং সকলের উপর যখন তাহার বিমাতার সেই স্নেহ কঠিন মুখখানি মনে পড়ে, তখন বাটি যাইবার ইচ্ছা একেবারে আকাশ কুসুম হইয়া দাঁড়ায়। সেখানেও যে সে কখনো ছিল, একথা ভাবিতেও তাহার ভয় হয়। একদিন সে তাহারই মতো একজন দরিদ্রকে কাছে পাইয়া বলিল, বাপু, তোমরা এখানে খাও কি করিয়া? লোকটা একটু বোকা ধরনের, না হইলে উপহাস করিত। সে বলিল, চাকরি করিয়া খাটিয়া খাই, কলিকাতায় রোজগারের ভাবনা কি? সুরেন্দ্র বলিল, আমাকে একটা চাকরি করিয়ে দিতে পারো? সে কহিল, তুমি কি কাজ জানো? সুরেন্দ্র কোনো কাজই জানিত না, তাই সে চুপ করিয়া ভাবিতে লাগিল। তুমি কি ভদ্রলোক? সুরেন্দ্র মাথা নাড়িল। তবে লেখাপড়া শেখনি কেন? শিখেছি। সে লোকটা একটু ভাবিয়ে বলিল, তবে এই বড় বাড়িতে যাও, ওখানে বড়লোক জমিদার থাকে, একটা কিছু কাজ করিয়ে দিবেই। এই বলিয়া সে চলিয়া গেল। সুরেন্দ্র ফটকের কাছে আসিল, একবার দাঁড়াইল, আবার পিছাইয়া গেল, আবার ফিরিয়া আসিল, আবার ফিরিয়া গেল। সেদিন আর কিছু হইল না। পরদিনও ওইরূপ করিয়া কাটিল। 2 দিন ধরিয়া সে ফটকের নিকট উমেদারি করিয়া, তৃতীয় দিবসে অপেক্ষাকৃত সাহস সঞ্চয় করিয়া ভিতরে প্রবেশ করিল। সম্মুখে একজন ভৃত্য দাঁড়াইয়াছিল। সে জিজ্ঞাসা করিল, কি চান? বাবুকে। বাবু বাড়ি নেই। সুরেন্দ্রনাথের বুকখানা আনন্দে ভরিয়া উঠিল। একটা নিতান্ত শক্ত কাজের হাত হইতে সে পরিত্রাণ পাইল। বাবু বাড়ি নাই। চাকরির কথা, দুঃখের কাহিনী বলিতে হইল না, ইহাই তাহার আনন্দের কারণ। তখন দ্বিগুণ উৎসাহে ফিরিয়া গিয়ে দোকানে বসিয়া পেট ভরিয়া খাবার খাইয়া খানিকক্ষণ সে মনের আনন্দে ঘুরিয়া বেড়াইল এবং মনে মনে রীতিমতো আলোচনা করিতে লাগিল যে পরদিন কেমন করিয়া কথাবার্তা কহিতে পারিলে তাহার নিশ্চিত একটা কিনারা হইয়া যাইবে। পরদিন কিন্তু উৎসাহটা তেমন রহিল না। বাটির যত নিকটবর্তী হইতে লাগিল ততই তাহার ফিরিয়া যাইবার ইচ্ছা হইতে লাগিল। ক্রমে ফটকের নিকট আসিয়া সে একেবারে দমিয়া পড়িল। পার কোনো মতেই ভিতরে যাইতে চাহে না। আজ তাহার কিছুতেই মনে হইতেছে না যে সে নিজের কাজের জন্যই নিজে আসিয়াছে। ঠিক মনে হইতেছিল যেন জোর করিয়া আর কেহ তাহাকে পাঠাইয়া দিয়েছে, কিন্তু দ্বারের কাছে সে আর উমেদারি করিবে না। তাই ভিতরে আসিল। যে ভৃত্যটার সহিত দেখা হইল সে বলিল, বাবু বাড়ি আছেন, দেখা করবেন কি? হ্যাঁ। তবে চলুন, এটা আরো কঠিন।
জমিদার বাবুর প্রকাণ্ড বাড়ি, রীতিমতো সাহেবী ধরনের সাজানো আসবাবপত্র, কক্ষের পর কক্ষ, মার্বেল প্রস্তরের সোপান বলি, ঝাড় লণ্ঠন, লাল কাপড়ে ঢাকা প্রতি কক্ষে শোভা পাইতেছে। ভিত্তি সংলগ্ন প্রকাণ্ড মুকুর, কত ছবি, কত ফটোগ্রাফ, এ সকল অপরের পক্ষে যাহাই হোক সুরেন্দ্রের নিকট নূতন নহে, কারণ তাহার পিতার বাটিও দরিদ্রের কুটির নহে। আর যাহাই হোক, সে দরিদ্র পিতার আশ্রয়ে এত বড় হয় নাই। সুরেন্দ্র ভাবিতেছিল সেই লোকটির কথা, যাহার সহিত দেখা করিতে অনুনয় বিনয় করিতে যাইতেছে। তিনি কি প্রশ্ন করিবেন এবং সে কি উত্তর দিবে? কিন্তু এত ভাবিবার সময় নাই। কর্তা সম্মুখে বসিয়েছিলেন। সুরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন, কি প্রয়োজন? আজ 3 দিন ধরিয়া সুরেন্দ্র এই কথাটি ভাবিতেছিল, কিন্তু এখন সব ভুলিয়া গেল। বলিল, আমি ব্রজরাজ লাহিড়ী, পূর্ববঙ্গের জমিদার। মাথায় 2-4 গাছা চুলও পাকিয়াছে। বাতিকে নহে, ঠিক বয়সেই পাকিয়েছিল। বড় লোক, অনেককে দেখিয়েছিলেন, তাই চট করিয়া সুরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়ে লইলেন। কহিলেন, হ্যাঁ বাপু, কি চাও তুমি? কোনো একটা কি একটা চাকরি। ব্রজরাজ বাবু মৃদু হাসিয়ে বলিলেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিলে? পথে একজনের সহিত দেখা হইলে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, সেই আপনার কথা। ভালো ভালো। তোমার বাড়ি কোথায়? পশ্চিমে। সেখানে কে আছে? সুরেন্দ্রনাথ সব কথা বলিল। তোমার পিতা কি করেন? অবস্থা বৈগুণ্যে সুরেন্দ্র নূতন ঢাঁচ শিখিয়েছিল। একটু জড়াইয়া জড়াইয়া বলিল, সামান্য চাকরি করেন। তাতে চলে না, তাই তো? তাই তুমি উপার্জন করিতে চাও? হ্যাঁ। এখানে কোথায় থাকো? কোনো নির্দিষ্ট স্থান নাই, যেখানে সেখানে। ব্রজবাবুর দয়া হইল। সুরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন, তুমি এখনো বালক মাত্র, এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া দুঃখ হইতেছে। আমি নিজে যদিও কোনো চাকরি দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু জোগাড় হয় তাহার উপায় করিয়ে দিতে পারি। আচ্ছা বলিয়া সুরেন্দ্রনাথ চলিয়া যাইতেছে দেখিয়া ব্রজবাবু তাহাকে ফিরাইয়া বলিলেন, আর কিছু তোমার জিজ্ঞাসা করিবার নাই? না। ইহাতেই তোমার কাজ হইয়া গেল? কি উপায় করিতে পারি, কবে করিতে পারি, কিছুই জানিবার প্রয়োজন বিবেচনা করিলে না? সুরেন্দ্র অপ্রতিভ হইয়া ফিরিয়া দাঁড়াইল। ব্রজবাবু সহাস্যে বলিলেন, এখন কোথায় যাইবে? কোনো একটা দোকানে, সেইখানেই আহার করিবে। প্রতিদিনই তাহাই করি। তুমি লেখাপড়া কতদূর শিখিয়াছ? কিছু শিখিয়াছি। আমার ছেলেকে পড়াইতে পারিবে? সুরেন্দ্র খুশি হইয়া কহিল, পারিব। ব্রজবাবু আবার হাসিলেন। তাহার মনে হইল দুঃখে এবং দারিদ্র্যে তাহার মাথার ঠিক নাই। কেননা কাহাকে শিক্ষা দিতে হইবে এবং কি শিক্ষা দিতে হইবে একথা না জানিয়েই অতটা আনন্দিত হওয়া তাহার নিকটে পাগলামি বলিয়া বোধ হইল। বলিলেন, যদি সে বলে আমি বিএ ক্লাসে পড়ি, তখন কি করিয়া পড়াইবে? সুরেন্দ্র একটু গম্ভীর হইয়া ভাবিয়া বলিল, তা একরকম হইবে। ব্রজবাবু আর কোনো কথা বলিলেন না। ভৃত্যকে ডাকিয়া বলিলেন, বঙ্কু,
এই বাবুটির থাকিবার জায়গা করিয়ে দাও এবং স্নানাহারের জোগাড় দেখো। পরে সুরেন্দ্রের পানে চাহিয়ে বলিলেন, সন্ধ্যার পর আবার ডাকাইয়া পাঠাইব, তুমি আমার বাড়িতেই থাকো। যতদিন কোনো চাকরির উপায় না হয় ততদিন স্বচ্ছন্দে এখানে থাকিতে পারিবে। দ্বীপ প্রহরের আহার করিতে গিয়ে তিনি জ্যেষ্ঠা কন্যা মাধবীকে ডাকিয়া কহিলেন, মা, একজন দুঃখী লোককে বাড়িতে স্থান দিয়েছি। কে বাবা? দুঃখী লোক, এছাড়া আর কিচ্ছু জানি না। লেখাপড়া বোধহয় কিছু জানে, কেননা তোমার দাদাকে পড়াইবার কথা বলাতে তাহাতেই সে স্বীকার করিয়াছিল। বিএ ক্লাসের ছেলেকে যে পড়াইতে সাহস করিতে পারে, অন্তত তোমার ছোট বোনটিকে সে নিশ্চয়ই পড়াইতে পারিবে। মনে করিতেছি সেই প্রমিলার মাস্টার থাকুক। মাধবী আপত্তি করিল না। সন্ধ্যার পর তাহাকে ডাকিয়া আনাইয়া ব্রজবাবু তাহাই বলিয়া দিলেন। পরদিন হইতে সুরেন্দ্রনাথ প্রমিলাকে পড়াইতে লাগিল। প্রমিলার বয়স 7 বৎসর। সে বোধোদয় পড়ে। বড়দিদি মাধবীর নিকট ফার্স্ট বুকের ভেকের গল্প পর্যন্ত পড়িয়াছিল। সে খাতাপত্র, বই, স্লেট, পেন্সিল, ছবি, লজেঞ্জেস প্রভৃতি আনিয়া পড়িতে বসিল। ডু নট মুভ, সুরেন্দ্রনাথ বলিয়া দিল। ডু নট মুভ মানে নড়িও না। প্রমিলা পড়িতে লাগিল, ডু নট মুভ, নড়িও না। তাহার পর সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া স্লেট টানিয়া লইল, পেন্সিল হাতে করিয়া আঁক পাড়িয়া বসিল। প্রবলেমের পর প্রবলেম সলভ হইতে লাগিল। ঘড়িতে 7টার পর 8টা, তারপর 9টা বাজিতে লাগিল। প্রমিলা কখনো এপাশ কখনো ওপাশ ফিরিয়া ছবির পাতা উল্টাইয়া শুইয়া বসিয়া লজেঞ্জেস মুখে পড়িয়া নিরীহ ভেকের সর্বাঙ্গে মশিলিপ্ত করিতে করিতে পড়িতে লাগিল, ডু নট মুভ, নড়িও না। তারপর, মাস্টারমশাই, বাড়ি যাই। যাও। সকালবেলাটা তাহার এইরূপেই কাটে, কিন্তু দুপুরবেলার কাজটা একটু ভিন্ন প্রকৃতির। চাকরির যাহাতে উপায় হয়, এজন্য ব্রজবাবু অনুগ্রহ করিয়া 2-1 ভদ্রলোকের নামে খানকতক পত্র দিয়েছিলেন। সুরেন্দ্রনাথ এইগুলি পকেটে করিয়া বাহির হইয়া পড়ে। সন্ধান করিয়া তাহাদের বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হয়। দেখে কত বড় বাড়ি, কয়টা জানালা, বাহিরে কতগুলি ঘর, দ্বিতল কি ত্রিতল, সম্মুখে কোনো ল্যাম্প পোস্ট আছে কিনা। তাহার পর সন্ধ্যার পূর্বেই ফিরিয়া আসে। কলিকাতায় আসিয়াই সে কতকগুলি পুস্তক ক্রয় করিয়াছিল, বাড়ি হইতেও কতকগুলি লইয়া আসিয়াছিল। এখন সেইগুলি সে গ্যাসের আলোকে অধ্যয়ন করিতে থাকে। ব্রজবাবু কাজকর্মের কথা জিজ্ঞাসা করিলে হয় চুপ করিয়া থাকে, না হয় বলে। ভদ্রলোক দিগের সহিত সাক্ষাৎ হয় না। আজ 4 বৎসর হইল ব্রজবাবুর পত্নী বিয়োগ হইয়াছে। বুড়া বয়সের এ দুঃখ বুড়াতেই বোঝে, কিন্তু সে কথা থাক। তাহার আদরের কন্যা মাধবী দেবী যে এই তার 16 বৎসর বয়সেই স্বামী হারাইয়াছে, ইহাই ব্রজরাজের শরীরের অর্ধেক রক্ত শুষিয়া লইয়াছে। সাধ করিয়া ঘটা করিয়া তিনি মেয়ের বিবাহ দিয়েছিলেন। নিজের অনেক টাকা, তাই অর্থের প্রতি নজর দেন নাই। ছেলেটির বিষয় আশয় আছে কিনা খোঁজও নেন নাই। শুধু দেখিয়েছিলেন ছেলেটি লেখাপড়া করিতেছে, রূপবান, সৎ, সাধু চরিত্র, ইহাই লক্ষ্য করিয়া মাধবীর বিবাহ দিয়েছিলেন। 11 বৎসর বয়সে মাধবীর বিবাহ হইয়াছিল। 3 বৎসর সে স্বামীর কাছে ছিল।
যত্ন, স্নেহ, ভালোবাসা সবই সে পাইয়াছিল। কিন্তু যোগেন্দ্রনাথ বাঁচিলেন না। মাধবীর এ জীবনের সব সাধ মুছিয়ে দিয়ে ব্রজরাজের বক্ষে সেল হানিয়া তিনি স্বর্গে চলিয়া গেলেন। মরিবার সময় মাধবী যখন বড় কাঁদিতে লাগিল, তখন তিনি মৃদুকণ্ঠে কহিয়াছিলেন, মাধবী, তোমাকে যে ছাড়িয়ে যাইতেছি, এইটিই আমার সবচেয়ে দুঃখ। মরি তাহাতে ক্ষতি নাই, কিন্তু তুমি যে আজীবন ক্লেশ পাইবে, এইটি আমাকে বড় বিচলিত করিয়াছে। তোমাকে যে যত্ন করিতে পারিলাম না। দর বিগলিত অশ্রুরাশি যোগেন্দ্রের শীর্ণ বক্ষে ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিয়া বলিয়াছিল, আবার যখন তোমার পায়ে গিয়া পড়িব, তখন যত্ন করিও। যোগেন্দ্রনাথ বলিয়াছিলেন, মাধবী, যে জীবন তুমি আমার সুখের জন্য সমর্পণ করিতেছ, সেই জীবন সকলের সুখে সমর্পণ করিও। যার মুখ ক্লিষ্ট মলিন দেখিবে, তাহারই মুখ প্রফুল্ল করিতে চেষ্টা করিও। আর কি বলিব? মাধবী। আবার উচ্ছ্বসিত অশ্রু ঝরিয়া পড়িল। মাধবী তাহা মুছাইয়া দিল। মাধবী, সৎপথে থাকিও, তোমার পুণ্যে আবার তোমাকে পাইব। সেই অবধি মাধবী একেবারে বদলাইয়া গিয়াছে। ক্রোধ, হিংসা, দেশ প্রভৃতি যাহা কিছুই তাহার ছিল, স্বামীর চিতাভস্মের সহিত সবগুলি সে ইহজন্মের মতো গঙ্গার জলে ভাসাইয়া দিয়েছে। এ জীবনের কত সাধ, কত আকাঙ্ক্ষা, বিধবা হইলে কিছু সেসব যায় না। মাধবী তখন স্বামীর কথা ভাবে, তিনি যখন নাই, তখন আর কেন? কাহার জন্য পরের হিংসা করিব? কাহার জন্য আর পরের চোখে জল বহাইব? আর এ সকল হীন প্রবৃত্তি তাহার কোনো কালেই ছিল না। বড়লোকের মেয়ে, কোনো সাধ, কোনো আকাঙ্ক্ষাই তাহার অতৃপ্ত ছিল না। হিংসা, দেশ কোনোদিন শিখেও নাই। তাহার নিজের হৃদয়ে অনেক ফুল ফোটে। আগে সে ফুলে মালা গাঁথিয়া সে স্বামীর গলায় পরাইয়া দিত। এখন স্বামী নাই, তাই বলিয়া ফুল গাছটি সে কাটিয়া ফেলে নাই। এখনো তাহাতে তেমনি ফুল ফোটে, ভূমে লুটাইয়া পড়ে। এখন সে মালা গাঁথিতে যায় না সত্য, গুচ্ছ করিয়া অঞ্জলি ভরিয়া দিন দুঃখীকে তাহা বিলাইয়া দেয়। যাহার নাই তাহাকেই দেয়। এতটুকু কার্পণ্য নাই, এতটুকু মুখ ভারী করা নাই। ব্রজবাবুর গৃহিণী যেদিন পরলোক গমন করেন, সেই দিন হইতে এ সংসারের আর শৃঙ্খলা ছিল না। সবাই আপনাকে লইয়া ব্যস্ত থাকিত। কেহ কাহাকেও দেখিত না, কেহ কাহারও পানে চাহিত না। সকলেরই এক একজন ভৃত্য মোতায়েন ছিল। তাহারা আপন আপন প্রভুর কাজ করিত। রন্ধনশালায় পাচক রন্ধন করিত। বৃহৎ অন্নছত্রের মতো লোকে পাত পাড়িয়া বসিয়া খাইত। কেহ খাইতে পাইত, কেহ পাইত না। সে দুঃখ কেহ চাহিয়াও দেখিত না। কিন্তু যেদিন হইতে মাধবী তাহার ভাদ্র মাসের ভরা গঙ্গার মতো রূপ, স্নেহ, মমতা লইয়া পিতৃভবনে ফিরিয়া আসিল, সেই দিন হইতে যেন সমস্ত সংসারে নবীন বসন্ত ফিরিয়া আসিয়াছে। এখন সবাই কহে বড় দিদি, সবাই বলে মাধবী। বাড়ির পোষা কুকুরটা পর্যন্ত দিনান্তে একবার বড় দিদিকে দেখিতে চায়। এত লোকের মধ্যে সেও যেন একজনকে স্নেহময়ী, সর্বময়ী বলিয়া বাছিয়া রাখিয়াছে। বাড়ির প্রভু হইতে সরকার, গোমস্তা, দাস, দাসী সবাই ভাবে বড়দিদির কথা। সবাই তাহার উপর নির্ভর করে। সকলেরই মনে মনে একটা ধারণা যে কারণেই হোক
এই বরদিদিটির উপর তাহার একটু বিশেষ দাবি আছে। স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই, দেখিব কিনা তাহাও জানি না, সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না। কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলো একটি কল্পতরু পাইয়াছিল, তলায় গিয়ে হাত পাতিত আর হাসি মুখে ফিরিয়ে আসিত। এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নতুন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল। সকলে যখন একজনেরই উপর সমস্ত ভার রাখিয়াছে, তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল। কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের। সে ভাবিত, বরদিদি বলি একটি জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে, সকলকে দেখে, সব আবদার সহ্য করে, যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায়। কলিকাতায় রাজপথে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কতক বুঝিয়েছিল, কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারে ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনে কোনো একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে। জামা কাপড়, জুতা, ছাতি, ছড়ি, যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার কক্ষে প্রচুর আছে। রুমালটি পর্যন্ত তাহার জন্য সযত্নে কে যেন সাজাইয়া রাখিয়া গিয়েছে। প্রথমে কৌতূহল হইত, সে জিজ্ঞাসা করিত, এসব কোথা হইতে আসিল? উত্তর পাইত, বরদিদি পাঠাইয়া দিয়েছেন। জলখাবারের থালাটি পর্যন্ত দেখিলে সে আজকাল বুঝিতে পারে ইহাতে বরদিদির সযত্ন স্পর্শ ঘটিয়াছে। অঙ্ক কষিতে বসিয়ে একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল। প্রমীলাকে কহিল, প্রমীলা, বরদিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো। কম্পাস লইয়া বরদিদিকে কাজ করিতে হয় না, ইহা তাহার নিকট ছিল না, কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল। সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের উপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে। পরদিন সকালে প্রমীলা কহিল, মাস্টারমশাই, কাল দিদি ওইটি পাঠিয়ে দিয়েছেন। তাহার পর মধ্যে মধ্যে সে এমন এগারটা জিনিস চাহিয়া বসিত যে মাধবী সেজন্য বিপদে পড়িয়া যাইত। অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত, কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না। কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল, বরদিদির নিকট হইতে 5খানা পুরাতন কাপড় লইয়া এসো, ভিখারীদের দিতে হইবে। নতুন পুরাতন বাছিবার অবসর মাধবীর সবসময় থাকিত না। সে আপনার 5খানা কাপড় পাঠাইয়া দিয়া উপরের গবাক্ষ হইতে দেখিত 4-5 জন দুঃখী লোক কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে, তাহারই বস্ত্র লাভ করিয়াছে। সুরেন্দ্রনাথের এই ছোটখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত। ক্রমশ এ সকল এরূপ অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না একটা নতুন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নতুন রকমের ছোটখাটো উপদ্রব তুলিয়াছে। শুধু তাহাই নহে, এই নতুন জীবটির জন্য মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয়, বড় বেশি খোঁজ লইতেও হয়। সে যদি সব জিনিস চাহিয়া লইত, তাহা হইলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত। সে যে নিজের কোনো জিনিসই চাহে না, এইটি বড় ভাবনার কথা। প্রথমে সে জানিতে পারে নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক। প্রাতঃকালে চা ঠান্ডা হইয়া যায়, সে হয়তো খায় না। জলখাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না, হয়তো বা কুকুরের মুখে তুলিয়ে দিয়া সে চলিয়া যায়। খাইতে বসিয়া অন্ন ব্যঞ্জনের সে কোনো সম্মানই রাখে না, পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া সরাইয়া রাখিয়া যায়, যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না।
ভৃত্যেরা আসিয়া কহে, মাস্টারবাবু পাগলা, কিচ্ছু দেখে না, কিচ্ছু জানে না, বই নিয়েই বসে আছে। ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন, চাকরির কোনরূপ সুবিধা হইতেছে কিনা। সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয়। মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায়। সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিলও উদ্যোগ নাই, ইচ্ছাও নাই। যাহা আপাতত হইয়াছে তাহাতেই সে পরম সন্তুষ্ট। বেলা 10টা বাজিলেই বড়দিদির নিকট হইতে স্নানাহারের তাগিদ আসে। ভালো করিয়া আহার না করিলে বড়দিদির হইয়া প্রমীলা অনুযোগ করিয়া যায়। অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে ভৃত্যেরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয়। বারণ করিলে শুনে না, বড়দিদির হুকুম। একদিন মাধবী পিতার কাছে হাসিয়া বলিল, বাবা, প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমনি। কেন মা? দুজনেই ছেলে মানুষ। প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার, কখন কি খাইতে হয়, কখন শুইতে হয়, কখন কি করা উচিত, তার মাস্টারও সেই রকম। নিজের কিছুই বোঝে না, অথচ অসময়ে এমনি জিনিস চাহিয়া বসে যে জ্ঞান হইলে তাহার কেহ চায় না। ব্রজবাবু বুঝিতে পারিলেন না, মুখপানে চাহিয়া রহিলেন। মাধবী হাসিয়া বলিল, তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার? তা বোঝে না। মাধবী বলিল, অথচ অসময়ে উৎপাত করে তো? তা করে। মাস্টারবাবু তাই করে। এইবার ব্রজবাবু হাসিয়া বলিলেন, ছেলেটি বোধহয় একটু পাগল। পাগল নয় বাবা, পাগল নয়, উনি বোধহয় বড়লোকের ছেলে। ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন করিয়া জানিলে? মাধবী জানিত না, কিন্তু এমনি বুঝিত। সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না, পরের উপর নির্ভর করিয়া থাকে। পরে করিয়ে দিলে হয়, না করিয়ে দিলে হয় না, এই অক্ষমতাই তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়েছিল। তাহার মনে হইত এটা তাহার পূর্বের অভ্যাস। বিশেষ এই নতুন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরো চমৎকৃত করিয়া দিয়েছে। কোন খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না, কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না, কোনটির উপরই স্পৃহা নাই, এই বৃদ্ধের মতো বৈরাগ্য, অথচ বালকের ন্যায় সরলতা, পাগলের মতো উপেক্ষা। খাইতে দিলে খায়, না দিলে খায় না, এ সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত। একটা অজ্ঞাত করুণা চক্ষু সেই জন্যই এই অজ্ঞাত মাস্টারবাবুর উপর পড়িয়াছিল। সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে, তাহার প্রয়োজন হয় না তাই সে চাহে না। যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না। একেবারে বড়দিদির নিকট আবেদন আসিয়া উপস্থিত হয়। মাধবী মুখ টিপিয়ে হাসে। মনে হয় এ লোকটি নিতান্ত বালকের মতো সরল। মনোরমা মাধবীর বাল্যকালের সখী, তাহাকে বহুদিন পত্র লেখা হয় নাই। উত্তর না পাইয়া সে ভীষণ চটিয়া গিয়েছিল। আজ দ্বীপ্রহরের পর একটু সময় করিয়া মাধবী তাহাকে পত্র লিখিতে বসিয়াছিল। এমন সময় প্রমীলা আসিয়া ডাকিল, বড়দিদি। মাধবী মুখ তুলিয়া কহিল, কি? মাস্টারমশাইয়ের চশমা কোথায় হারিয়ে গেছে, একটা চশমা দাও। মাধবী হাসিয়া ফেলিল, তোমার মাস্টারমশাইকে বলো কি আমি কি চশমার দোকান করি? প্রমীলা ছুটিয়া যাইতেছিল, মাধবী তাহাকে ডাকিয়া ফিরাইল।
কোথায় যাচ্ছিস? বলতে মাস্টার মশাইকে। তার চেয়ে সরকার মশাইকে ডেকে নিয়ে আয়। প্রমীলা সরকার মশাইকে ডাকিয়ে আনিলে মাধবী বলিয়ে দিল, মাস্টার বাবুর চশমা হারিয়ে গেছে, ভালো দেখে একটা কিনে দাও গে। সরকার চলিয়া গেলে মনোরমাকে পত্র লিখিল, শেষে লিখিয়ে দিল, প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়েছেন। তাকে মানুষ বলিলেও হয়, ছোট ছেলে বলিলেও হয়। আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহির হয় নাই, সংসারের কিছুই জানে না। তাহাকে না দেখিলে না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না। আমার অর্ধেক সময় সে কাড়িয়া লইয়াছে। তোমাদের পত্র লিখিব আর কখন? এখন যদি তোমার শীঘ্র আশা হয়, তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দিব। এমন অকেজো অন্যমনস্ক লোক তুমি জন্মে দেখো নাই। খাইতে দিলে খায়, না দিলে চুপ করিয়া উপবাস করে। হয়তো সমস্ত দিনের মধ্যেও তাহার মনেও পড়ে না যে তাহার আহার হইয়াছে কিনা। একদিনের জন্য সে আপনাকে চালাইয়া লইতে পারে না। তাই ভাবি, এমন লোক সংসারে বাহির হয় কেন? শুনিতে পাই তাহার পিতামাতা আছেন, কিন্তু আমার মনে হয় তাহাদের পাথরের মতো শক্ত প্রাণ। আমি তো বোধহয় এমন লোককে চক্ষের আড়াল করিতেও পারিতাম না। মনোরমা তামাশা করিয়া উত্তর লিখিল, তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ, আর তুমি তার সীতাদেবী হইয়াছ। কিন্তু তবু একটু সাবধান করিয়া দিতেছি। ইতি মনোরমা। পত্র পড়িয়া মাধবীর মুখ ঈষৎ রঞ্জিত হইয়া উঠিল। সে উত্তর লিখিল, তোমার পোড়া মুখ, তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না। মাধবী জিজ্ঞাসা করিল, প্রমীলা, তোমার মাস্টার মশাইয়ের চশমা কেমন হয়েছে? প্রমীলা বলিল, বেশ। কেমন করে জানলে? মাস্টার মশাই সেই চশমা চোখে দিয়ে বেশ বই পড়েন, তাই জানলুম। মাধবী কহিল, তিনি নিজে কিছু বলেননি? কিছু না। একটি কথাও না? ভালো হয়েছে কি মন্দ হয়েছে কিচ্ছু না? না, কিচ্ছু না। মাধবীর সদা প্রফুল্ল মুখ যেন মুহূর্তের জন্য মলিন হইল, কিন্তু তথাপি তখনই হাসিয়া কহিল, তোমার মাস্টারকে বলে দিও তিনি যেন আর হারিয়ে না ফেলেন। আচ্ছা, বলে দেব। দূর পাগলি, তাকে বলতে আছে, তিনি হয়তো কিছু মনে করবেন। তবে কি বলবো না? না। শিবচন্দ্র মাধবীর দাদা। মাধবী একদিন তাহাকে ধরিয়া বলিল, দাদা, প্রমীলার মাস্টার রাত দিন কি পড়ে জানো? শিবচন্দ্র বিএ ক্লাসে পড়ে। ক্ষুদ্র প্রমীলার শিক্ষক শ্রেণীর লোকগুলা তাহার গ্রাহ্যের মধ্যেই নহে। উপেক্ষা করিয়া বলিল, নাটক নভেল পড়ে, আর কি পড়বে? মাধবীর বিশ্বাস হইল না। প্রমীলাকে দিয়ে একখানা পুস্তক লুকাইয়া আনিয়ে তাহার দাদার হাতে দিয়ে বলিল, নাটক নভেল বলে তো বোধ হয় না। শিবচন্দ্র আগাগোড়া কিছু বুঝিল না, শুধু এইটুকু বুঝিল যে ইহার এক বিন্দুও তাহার জানা নাই, এবং এখানে গণিতের পুস্তক। ভগিনীর নিকট সম্মান হারাইতে তাহার প্রবৃত্তি হইল না। কহিল, এটা অঙ্কের বই, স্কুলে নিচের ক্লাসে পড়া হয়। বিষণ্ণ মুখে মাধবী প্রশ্ন করিল, কোনো পাশের পড়া নয়? কলেজের বই নয়? শুষ্ক হাসিয়া শিবচন্দ্র বলিল, না, কিছুই নয়। কিন্তু সেই দিন হইতে শিবচন্দ্র ইচ্ছাপূর্বক কখনো
সুরেন্দ্রের সম্মুখে পড়িত না। মনে মনে ভয় ছিল, পাছে সে কোনো কথা জিজ্ঞাসা করিয়া ফেলে, পাছে সব কথা প্রকাশ হইয়া পড়ে এবং পিতার আদেশে তাহাকে প্রাতঃকালটা প্রমীলার সহিত একসঙ্গে এই মাস্টারটার নিকট খাতা পেন্সিল লইয়া বসিয়া থাকিতে হয়। কিছুদিন পরে মাধবী পিতাকে কহিল, বাবা, আমি দিন কতকের জন্য কাশী যাব। ব্রজবাবু চিন্তিত হইয়া উঠিলেন। সে কি মা, তুমি কাশী গেলে এ সংসারে কি হইবে? মাধবী হাসিয়া বলিল, আমি আবার তো আসবো বাবা, একেবারে যাইতেছি না তো। মাধবী হাসিল, পিতার চক্ষে কিন্তু জল আসিতেছিল। মাধবী বুঝিতে পারিল এরূপ কথা বলা অন্যায় হইতেছে। সামলাইয়া লইবার জন্য কহিল, শুধু দিন কতকের জন্য বেড়াইয়া আসিব। তা যাও, কিন্তু আমি ছাড়া সংসার চলবে না। চলবে না কেন মা? চলবে। হাল ভাঙিয়া গেলে স্রোতের মুখে নৌকাখানা যেমন করে চলে, এও তেমনি চলবে। কিন্তু কাশী যাওয়া তাহার নিতান্ত প্রয়োজন। সেখানে তাহার বিধবা ননদিনী একমাত্র পুত্র লইয়া বাস করেন, তাহাকে একবার দেখিতে হইবে। কাশী যাইবার দিন সে প্রত্যেককে ডাকিয়া সংসারের ভাত দিয়া গেল। বুড়ি দাসীকে ডাকিয়া পিতা, দাদা ও প্রমীলাকে বিশেষ রূপে দেখিবার জন্য অনুরোধ ও উপদেশ দিয়া দিল, কিন্তু মাস্টারের কথা কাহাকেও কহিল না। ভুলিয়া যায় নাই, ইচ্ছা করিয়াই বলিল না। নমস্কার। বর দেদে আজ এই পর্যন্ত। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাবো। পরবর্তী অংশ আগামী পর্বে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।